আলোচনা চলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কিভাবে দেখছেন? আলোচনা একটি ভালো দিক হচ্ছে, আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। আমরা কিন্তু মার্কিন কিছু গণমাধ্যমে খবর দেখেছিলাম, মার্কিন যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অল্প কয়েক ঘন্টা ইসলামাবাদ থাকবেন বলেছেন, খবর বেরিয়েছিল। বাট আমরা কিন্তু এখন কিন্তু গভীর রাত, আমাদের এবং পাকিস্তানের টাইম কিন্তু খুব বেশি পার্থক্য নেই, হ্যাঁ, 2-1 ঘন্টা পার্থক্য। তো এখনও তিনি আছেন এবং একটু আগে আপনি যে খবরটি পড়লেন যে তারা লিখিতেও এগুলো লিখে রাখছে। আমি আশা করতে চাই একটি সলিউশন হবে, কারণ আপনি দেখবেন যে দুই দেশ থেকেই বিপুল সংখ্যক লোক কিন্তু এসছে। পাকিস্তান, ইরান থেকে এসছে 86, সব সেক্টরের লোকজন নিয়ে এসছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এক্সপার্টদের নিয়ে এসছে। তা আমরা আশা করতে চাই যে এটি সমাধান হবে, কারণ এই সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু আসলে। কারণ আমরা জানি ইতিমধ্যে পুরো পৃথিবীব্যাপী তেলের দাম বৃদ্ধি হয়েছে। তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে মুদ্রাস্ফীতি বাড়া, মুদ্রাস্ফীতি বাড়া মানে জনজীবনে কষ্ট। আমরাও কিন্তু ফিল করছি। একটু আগেও দেখলাম তেলের লাইন নিয়ে খবর এসে, আমাদের এখান তো তেলের যে কোনো পাম্পে আপনি যাবেন দেখবেন দীর্ঘ লাইন। যদিও আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগে, এই বিপর্যয়ের মধ্যে তেলের দাম বাড়ায়নি কিন্তু, ঠিক সরকার অনেক ভর্তুকি দিতে হচ্ছে এখন, কিন্তু তারা কিন্তু তেলের দাম বাড়ায়নি। এটি ভালো দিক, কারণ তেলের দাম বাড়লে সব পণ্যের দাম বেড়ে যাবে, আমরা যেসব সেবা পেয়ে থেকে সব কিছু দাম বাড়বে। সুতরাং আমি যে কথা থার্ড অর্ডার একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি যেটা বলতে চাই যে যুদ্ধ বন্ধ হোক। এবং কেন জানি আমার মনে হচ্ছে যুদ্ধটি বন্ধ হয়ে যাবে, কারণ এরকম একটি অফ দ্য রেকর্ড আমরা কিছু কথা শুনি যে মার্কিন যিনি প্রেসিডেন্ট তিনি চাচ্ছেন যে কোনো উপায়ে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে। এবং আপনি জানেন যে তাদের খুব ঘনিষ্ঠ মিত্র যাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছে ইসরায়েলের কথা এক্ষেত্রে তিনি কিন্তু খুব পাত্তা দেন। ইসরায়েল এবং দুটি আরব দেশ, আমি এই শরীর নাম বলতে চাই না, তারা কিন্তু যুদ্ধ বন্ধ চায় না, তারা চায় ইরানের ধ্বংস। কিন্তু ইরান যে শৌর্য বীর্য দেখিয়েছে, যে শক্তি দেখিয়েছে, এটি ছিল এদের কল্পনার বাইরে, একদম ঠিক ভিয়েতনাম যুদ্ধের মতো। ভিয়েতনাম যুদ্ধে দীর্ঘদিন তো যুদ্ধ হয়েছে, আপনি জানেন, প্রায় 19 বছর যুদ্ধ করেছে আমেরিকা। প্রথম দিকে কিন্তু আমেরিকা খুব ভালো করেছিল, মনে হয়েছিল তারা জিতে যাবে। এবং উত্তর ভিয়েতনামের একটি গ্রাম নাই, একটি প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তারা বোমা মারেনি। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাইগনের শেষ মার্কিন সৈন্যটি 58,000 সৈন্যের জীবনের শেষে যে সৈন্যটি ছিল তিনিও পালিয়ে গেছেন। ইরানেও একই অবস্থা হয়েছে। আমরা জানি গালফ কান্ট্রিগুলোতে যে ইরানের বেজগুলো, আমেরিকার বেজ রয়েছে, সে বেজ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। বা ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু এগুলো দেখায় খুব কম। ইরানে কি ধ্বংসযজ্ঞ হয়েছে, ইরানে কি ধ্বংস করে, সেগুলো বেশি দেখায়। এবং আপনি জানেন যে পুরো বিশ্বের মিডিয়া যতগুলো আছে সব কিন্তু ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কেউ কিছু বলতে চায় না, যেমন মার্কিন প্রশাসন বলতে চায় না কিছু, ঠিক। কিন্তু অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। ইসরায়েল কিন্তু একটি ছোট্ট জায়গা, 20,000 কিলোমিটার, বাংলাদেশেরও 8-9 ভাগের 1 ভাগ, ছোট্ট একটি জায়গা। সেখানে কিন্তু ঘনবসতিপূর্ণ, সেখানে একটি ক্ষেপণাস্ত্র বা একটি ড্রোন পড়লে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাট ইরান কিন্তু বিশাল, বাংলাদেশ থেকে কয়েক গুণ বড়, 14 গুণ না 15 গুণ যেন বড়, এই হিসাবটা আমি ভুলে গেছি। ইরানে কিন্তু অত ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি দেখবেন যে বহু কিছু করেছে, কিন্তু 2,000 মানুষ কিন্তু এখনও মারা যায়নি, কারণ রাজধানী তেহরান ছেড়ে অনেক মানুষ অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং ক্ষয়ক্ষতি কিন্তু বেঁচে, বরং এখন যদি বাস্তবতা মুখ রক্ষার জন্য আপনি দেখবেন ইরান যে 10টি শর্ত দিয়েছে, মাহফুজ ভাই এখানে আছেন, তিনি খুব ভালো বলতে পারেন। ইরান যে 10টি শর্ত দিয়েছে, সেই শর্ত কিন্তু এক ধরনের শর্ত মেনেই কিন্তু আমেরিকা বসছে। বাট এই শর্তগুলো কিন্তু আমেরিকার জন্য খুব সুখকর নয়। অবশ্যই এখন আমেরিকা শর্ত মেনে বসেছে, এটা নিশ্চয়ই আমরা ধারণা করি, কারণ এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে যে এই যুদ্ধ আসলে দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই পড়বে, কারণ তার মিত্র দেশগুলো আসলে তার সাথে এই যুদ্ধে কোনোভাবেই সহযোগিতা বা খুব একটা পছন্দ করছে না। কারণ আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আজকে দেখছিলাম, আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখুন, স্পেন দেখুন, ফ্রান্স দেখুন, কেউ কিন্তু তার পক্ষে নেই এবার। মাহফুজুর রহমান, আপনি যেহেতু আছেন আমাদের সাথে, প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এটা আপনিও জানেন। এই বৈঠকটি শেষ হওয়ার পরে ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন যে এই চলমান সংঘাতে ভয়াবহভাবে ইরান হারছে। তার বক্তব্য হচ্ছে এটি যে তিনি বলেই দিলেন যে আলোচনা থেকে যা বের হয়েছে তাতে পরিষ্কার তার যে ধারণা যে ইরান পরাজয় মেনে নিয়েছে। আমি মনে করি যে এটা একটা শুভ লক্ষণ। তার মানে হলো যুক্তরাষ্ট্রের মধ্যে ইতোমধ্যেই জয়ের একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে।
সো জয়ের ধারণা যদি তৈরি হয় তাহলে সে যুদ্ধ থামিয়ে দেওয়ার পক্ষে থাকবে। আর যদি তার মনে হতো যে না, ইরানকে শিক্ষা দেওয়া হয়নি এখনো, তাহলে হয়তোবা সে ওই সমঝোতার সময়, নেগোসিয়েশনের সময় ইরানকে যতটা পারে চাপাচাপি করার চেষ্টা করত, অথবা পুনরায় যুদ্ধের দিকে ধাবিত হতো। তো সুতরাং যদি আসলে যুদ্ধ কখন থেমে যায়, যখন সব পক্ষই মনে করে যে হয় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা সব পক্ষই মনে করে যে তারা তাদের যা পাওয়ার ছিল তা পেয়ে গেছে, অর্থাৎ জয়ী হয়ে গেছে। সো ট্রাম্পের এই মন্তব্যে আমি মনে করি এটা একটা ইন্ডিকেশন যে যুক্তরাষ্ট্র আলোচনায় যুদ্ধটা স্থায়ীভাবে থামাতে চাচ্ছে। অবশ্যই এটা খুবই ভালো খবর, কারণ তারা যদি সত্যিকার অর্থে এই যুদ্ধ থামাতে চায়, সেটি আসলে বিশ্বের জন্য একটা শান্তির খবরও আসলে বলা যায়। মেজবাহুল আজম, আপনার কাছে যে আসতে চাই, আপনিও এই যুদ্ধবিরতির পরবর্তীতে যে দুই দেশের ভিতরে আলোচনা যে চলছে সেটিকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। এই আলোচনাটা যে চলছে, যেটি আপনি বললেন এবং আমার সহ আলোচকও একটু ইঙ্গিত দিলেন, এই আলোচনাটার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 45 ইয়ার্স পরে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সরাসরি একই টেবিলে বসে আলোচনাটা হচ্ছে। এবং আলোচনাটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটা যুদ্ধ চলাকালীন সময়ে ওয়ার টাইম সিচুয়েশনে এই নেগোসিয়েশনটা হচ্ছে। আর পাশাপাশি ইরান যে 10টি শর্ত দিয়েছে, সেই 10টি শর্ত নিয়ে কিন্তু আলোচনাটা হচ্ছে। শর্তটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়নি, এটা একটা উল্লেখযোগ্য দিক। আচ্ছা, এই দিকগুলো যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এখানে যুদ্ধটাকে পুরোপুরি বিশ্লেষণ করলে যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়াচ্ছে, যে এটা একটা সামরিক দিক থেকে যুদ্ধটা ঠিক যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে স্ট্র্যাটেজিক, বিশেষ করে ইরানের জিও স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স, এই বিষয়টা এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, যেটাকে যুদ্ধবিদ্যার ভাষায় অনেক স্ট্র্যাটেজিস্ট এটাকে বলেছে যে মিলিটারি হার্টিং স্টলমেট, যেটাকে বলা হয়, যেখানে একটা আপনার স্ট্র্যাটেজিক ডেডলক তৈরি হয়। এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা স্ট্র্যাটেজিক ডেডলক তৈরি হয়েছে, এই সেন্সে যে আসলে ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছে যে বিজয়ী হয়েছি, এই বক্তব্যটা যতটা রিয়ালি মানে সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে, তার চেয়ে বেশি হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক, যে ট্রাম্পকে দেখাতে হবে যে তিনি পরাজিত হন নাই, তিনি জিতেছেন। কারণ ট্রাম্পের উপরে অনেকগুলো বিভিন্ন দিক থেকে অনেক ধরনের চাপ রয়েছে, এবং এখানে স্ট্র্যাটেজিক ডেডলকটা তৈরি হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এখানে র্যাপিড মিলিটারি অ্যাকশনের পরেও উভয় পক্ষের যে পলিটিক্যাল ভিক্টরি, সেটি কিন্তু অর্জিত হয় নাই বলে মনে হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন যখন কোনো যুদ্ধে তৈরি হয়, তখন সাধারণত একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের মধ্য দিয়ে যুদ্ধটার অবসান ঘটে। তো আলোচনাটার যে গতি প্রকৃতি আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে যে দুপক্ষই মুখে যাই বলুক বা তাদের ট্রুথ সোশ্যাল বা এক্সে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে যে যত কথাই বলুক, আসলে দুই পক্ষ থেকেই চাচ্ছে যে একটা আলোচনার মাধ্যমে কোন না কোনো ভাবে যুদ্ধটার অবসান যেন হয়। এর কতগুলো বাস্তবসম্মত কারণ হচ্ছে যে এই যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের যে চাপ তৈরি হয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্যগুলো প্রকৃতপক্ষে ছিল, এই লক্ষ্যগুলো আসলে পুরোপুরি অর্জিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রকে তার যুদ্ধের লক্ষ্য থেকে বিভিন্ন সময় সরে দাঁড়াতে হয়েছে। প্রথমে রেজিম চেঞ্জের কথা বলেছিল, তারপরে হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করবে সেটির কথা বলেছিল, সেটিও আসলে লক্ষ্য অর্জিত হয়নি। কিন্তু মিলিটারিলি, সামরিক দিক থেকে বিচার করলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক, এবং এটি একটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেহেতু, সেহেতু এখানে আমরা এটা বলতে পারি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক দিক থেকে সমকক্ষ নয়। কিন্তু ইসরায়েল এখানে তার স্ট্র্যাটেজিক বিষয়টাকে কাজে লাগিয়ে এক ধরনের লিড নেয়ার এখন পর্যন্ত চেষ্টা করছে। অর্থাৎ এই বিষয়টাকে কাজে লাগিয়ে ইরান যেটা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধকে অনেকটা মানে কস্টলি করে তুলেছে আর কি। তো এই বিষয়টা থেকে এই সিদ্ধান্তে আমরা একটা আশাবাদী হতে পারি যে একটা নেগোসিয়েটেড একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যুদ্ধটার অবসান হবে এবং সিজফায়ারটা কার্যকর হবে, এবং এখন পর্যন্ত যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে সেটাই মনে হচ্ছে।
আচ্ছা, মানে আপনিও মনে করেন যে যুদ্ধটি যদি আসলে শেষের দিকে হয়, সেরকম অন্ততপক্ষে আপনার আভাসে মনে হচ্ছে। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান, আপনার কাছে একটু আসতেই চাই। সেটি হচ্ছে যে এই যুদ্ধের বিরতি করবার যে আলোচনা চলছে তার মধ্যেই আমরা বিবিসি বলছে যে হরমুজ প্রণালীর দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ সেটি এগিয়ে যাচ্ছে। এখন যেই কথাটি এর আগেও বারবার খালি বলা হয় যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মানুষকে দেখায় যে তারা আলোচনা করতে চায়, তারা শান্তি চায়, কিন্তু আবার দেখা যায় তারা হামলাও চালায় একসাথে। এখানেও কি সেই বিষয়টা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং আমি আপনাকে এবং ৭১ টিভির দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো আপনি যে প্রশ্নটি করলেন যে আলোচনার সাথে সাথে মার্কিন রণতরী ইরানের দিকে যাচ্ছে, তো এটা ডেমনস্ট্রেশন হতে পারে। কারণ অনেক সময় যেটা করা হয় আর কি, যে আলোচনার টেবিলে বা অন্যান্য পিস প্রসেস যখন চলে, সাথে সাথে ডেমনস্ট্রেশন ইফেক্টের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করা হয়। তবে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আর কি, যে দুই দেশের জন্য আলোচনা না করে উপায় নেই, কারণ এটা একটা ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ার হয়েছে, মানে ইনডিরেক্ট মিনসের মাধ্যমে। এবং ইউএস এর পক্ষ থেকে যেটা আমার সভাপতি বললেন যে অ্যাসিমেট্রিক ফর্ম অফ ওয়ারফেয়ার, এখানে ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ারফেয়ারে কিন্তু কোনো ডিসিশন হবে না। ডিসিশন মানে ট্রাম্প যতই বলুক সে জয়ী হয়েছে, সেটা পলিটিক্যাল ভার্সন হতে পারে। মিলিটারি টার্মসে ভিক্টরি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইম্পোজিশন অফ দ্য উইল। ইভেন আপনি যদি গ্রাউন্ড অকুপাই করেন তারপরেও কিন্তু ভিক্টরি হবে না। যেমন ইউএসএ ভিয়েতনামে গ্রাউন্ড অকুপেশন করেছিল কিন্তু উইল ইম্পোজ করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আপনি একটি দেশের টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি মানে ভূমি এবং রাষ্ট্র ব্যবস্থা সেটাকে নিজের বশ্যতায় আনতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিক্টরি বলা যাবে না। তো এখানে ইউএস এর যে অবজেক্টিভ ছিল যে সেখানে রেজিম চেঞ্জ করা, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে তাদের ভেতরে যে শাহপন্থীদের যে একটা অসন্তোষ বা একটা বিক্ষোভ ছিল সেটাকে উস্কে দিয়ে রেজিম চেঞ্জ করা। তো আক্রমণের পর সে দেখতে পেরেছে যে এটার উল্টো হয়েছে, তারা নিজেরা ইউনাইটেড হয়ে গেছে। কারণ আপনি যদি ইরানের কালচারাল চিন্তা করেন, তারা কিন্তু ন্যাশনালিজম বা রিলিজিয়াস সেন্টিমেন্ট বেস যে ন্যাশনালিজম, সেটা কিন্তু একটা শক্ত কালচারাল ফোর্স বা স্ট্রেংথ। আপনি ইরানের যে আপনার ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু আপনি একটা সেন্ট্রাল কমান্ড যদি ফেলিওর হয়, তাদের 15টা রিজিওনাল কমান্ড আছে এবং প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি ফাইট করার জন্য মানে তারা তৈরি এবং সক্ষম। তারপরে ধরেন যে কাশেমি, জেনারেল কাশেমি যে মারা গিয়েছিলেন, তিনি হামাস হুতু এদেরকে নিয়ে যে একটা সিস্টেম ওখানে বা একটা যুদ্ধ ব্যবস্থা করেছিলেন, তারা যদি ইভেন ইরানের মেইন ভূখণ্ডে যদি তাদের সেন্ট্রাল কমান্ড এবং ওই 15টা রিজিওনাল কমান্ড তারাও যদি মানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু এই নন স্টেট অ্যাক্টর যারা আছে হামাস হুতু এরা মিলে কিন্তু এই ওয়ারটাকে কন্টিনিউ করতো এবং এটা তখন একটা প্রোটেক্টেড ওয়ারে চলে যেত দীর্ঘমেয়াদী, যেটাতে কোনো ডিসিশন ছাড়া এই যুদ্ধ চলতে থাকতো। তো এই ক্ষেত্রে দুইটা দেশেরই ধরেন যে যেহেতু ডিসিশন হবে না, সেই ক্ষেত্রে একটা আলোচনার মাধ্যমে একটা সলিউশনে আসাটাই তাদের জন্য যৌক্তিক মনে হবে এবং তারা সেই প্রক্রিয়াতেই যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে, আমি একটু জগলুল হাসান আপনার কাছেই আবারও আসতে চাই শুরুতেই। সেটি হচ্ছে আমরা ইরানের যে 10 দফা নিয়ে তারা আলোচনা করছে, সেখানে 3 নম্বর যে দফাটি আছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে। শোনা যাচ্ছে না, আশা করি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। জি, জগলুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে ইরান যে 10টি দাবি নিয়ে আলোচনা করছে
যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে 3 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে, যেটির ইউরেনিয়াম এবং এই পরমাণু শক্তি নিয়েই কিন্তু প্রথম আসলে দ্বন্দ্ব শুরু হয় ইরানের সাথে। আমরা কম বেশি সেটা জানি যে তাদের কাছে পারমাণবিক শক্তি আছে, এরকম একটি অজুহাত দিয়ে কিন্তু বারবারই ইরানের উপর হামলার প্রচেষ্টা চালিয়েছে এবং সেটি শুরু করেছে। সেখানে যখন এই দাবিটি থাকে, আপনার কাছে কি মনে হয় যে আলোচনায় যখন এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই তারা আলোচনা করেছে, এই 10 দফা দাবি নিয়ে তারা যখন কথা বলেছে, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি এই বিষয়টি মেনে নেবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা জহুরুল হাসান, আপনার সাথে আমরা সংযুক্ত আছি কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন? না, আমরা আপনাকে আসলে এই মুহূর্তে ক্যামেরাটা বোধহয় অফ করে রেখেছে। আমরা আপনার কাছে প্রশ্ন থাকলো এই একই প্রশ্নের উত্তর যেহেতু আচ্ছা। আমাদের অন্য অতিথিরাও আছেন তাদের কাছ থেকে একটু শুনে আসতে চাই। মেজবুল আজম, আপনার কাছে কি মনে হয় যে এই দাবি নিয়ে আলোচনা আসলে যদি হয়, নিশ্চয়ই হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে তো ইরান এই আলোচনায় এই 10টি দাবি সামনে নিয়ে এসেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কেমন হবে? ইরানের এই দাবিটা কৌশলগত ভাবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইরানের এই দাবিটা নতুন নয়, এটা দীর্ঘদিনের দাবি। তাদের বক্তব্যটা হচ্ছে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের অধিকার তাদের থাকবে একটি সভরেন স্টেট হিসাবে, এবং তাদের বক্তব্যটা হচ্ছে এনরিচমেন্টের অধিকার থাকবে কিন্তু তারা পরমাণু অস্ত্র বানাবে না। এটা দীর্ঘদিন থেকে ইরান বলে আসছে, এবং এটা নিয়ে আমেরিকার সাথে দ্বন্দ্বটা। আমেরিকা বলছে যে তারা পরমাণু অস্ত্র বানানোর দিকে যাচ্ছে, কিন্তু সেটা সুস্পষ্ট প্রমাণ এখনো অ্যাটমিক এনার্জি কমিশন থেকে কখনো সুস্পষ্টভাবে দিয়েছে এটা এমন খবর আমরা পাইনি। তো আমার কাছে মনে হচ্ছে ইরান এখনো তাদের সেই দাবিতেই এখনো অনড় আছে, এবং আমার ধারণা এই বিষয়ে একটা সমঝোতা হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিটা হবে যে হ্যাঁ, এনরিচমেন্ট তারা করবে কিন্তু তারা পরমাণু অস্ত্র কোনোভাবেই বাড়াতে পারবে না। এই পয়েন্টের মধ্যে আলোচনাটা হবে বলে মনে হচ্ছে, কারণ যে 10 দফা দাবিগুলো ইরান দিয়েছিল, এই দাবিগুলোর উপরে আপনি জানেন যে 2 দেশ থেকে কিন্তু কতগুলো বিশেষজ্ঞ এসেছে। তারা এই দাবিগুলোর প্রত্যেকটার খুঁটিনাটি বিষয়গুলো তারা বিশ্লেষণ করছে, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আলোচনাটা হচ্ছে। সুতরাং এই বিষয়ে একটা উভয় পক্ষই একটা সমঝোতায় আসবে বলে আমার বিশ্বাস। অবশ্যই। আশা করি মোহাম্মদ জহুরুল হাসান আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছেন। জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। প্রশ্নটি আপনার কাছেও ছিল, আপনি এখন কি মনে করেন যে এই দাবির মধ্য দিয়ে আসলে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কেমন হবে? রাইট। তো যে ধরনের চুক্তিগুলো আছে বা ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ন্ত্রণের জন্য, সেগুলো হচ্ছে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, দেন সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। আমি যতদূর জানি সেগুলো ইরান এগুলো স্বাক্ষর করেই তার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট করে, বাট ইউএসএ এবং তার মিত্রদের যেটা তারা সন্দেহ করে যে ইরান এই যে চুক্তিগুলো এগুলোর বাইরেও তারা এক্সটেন্ডেড বা তারা এমন কিছু করে যে তারা হয়তোবা তাদের ধারণা যেটা যে তারা পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তি বা তৈরির প্রসেসটাকে তারা মানে মাস্টার করে বা ডেভেলপ করে, যেটা অনেক সময় ধারণা করা হয় এবং বলা হয় যে তারা 7 days এর মধ্যে তারা তৈরি করে ফেলতে পারে পারমাণবিক বোমা, যেটা আবার তার কাউন্টার পার্ট ইসরায়েলের ক্ষেত্রেও সেই ধরনের একটা কথা আছে আর কি। তো ইসরায়েলের ব্যাপারে ইউএসএ তেমন অ্যাপ্রিহেন্সিভ না, বাট ইরানের ব্যাপারে ডেফিনেটলি তারা খুব অ্যাপ্রিহেন্সিভ, এবং তারা এটা সবসময়ই এই বিষয়টাই হচ্ছে তাদের পারস্পরিক এই দ্বন্দ্বের কারণ। তো ইরান যদি সেটা মেনে চলে এবং ইরান সেই চুক্তিতে স্বাক্ষর করে, তারা তাদের ডেফিনেটলি রাইট আছে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা। তো এখন যারা মধ্যস্থতা করছেন তারা এটাকে দেখতে পারেন, এবং এই ক্ষেত্রে হয়তোবা ইউএসএ যে কনসার্নটা আছে সেটা যদি নিশ্চিত করা যায় যে ইরান বাড়তি কিছু করছে না ইউরেনিয়াম এনরিচমেন্টের বাইরে, এবং সেই ধরনের ব্যবস্থা বা নর্মস
ইম্পোজ করে বা এনশিওর করে যদি করা যায়, ইউএস এর সেটা মেনে নেওয়া উচিত। কারণ ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট শুধু ইরান কেন, আরো অন্যান্য দেশও করছে। এবং এই যে সিটিবিটি বা এনপিটির কথা আমি বললাম, এগুলো স্বাক্ষর করে বা তার নর্মসের ভিতরে যদি সে থাকে, তাহলে ইউএস এর মেনে নেওয়া উচিত। তো না নিলে মধ্যস্থতাকারী দেশগুলো হয়তো বা দুই পক্ষের সম্মতিতে এগ্রিমেন্টে পৌঁছবে বলে আমি আশা করি, না হলে তো আলোচনা ভেঙে যাবে। আপনি মধ্যস্থতাকারীর কথা বলছিলেন, মাহফুজুর রহমান, আমরা জানি মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান করছে যেহেতু এখন পাকিস্তান এবং ইসলামাবাদে এই বৈঠকটি হচ্ছে। পাকিস্তানের বর্তমান যে অবস্থা, নিজেরাই আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে, নিজেরাই যেখানে যুদ্ধ থামাচ্ছে না, সেখানে এই ধরনের একটি উদ্যোগ প্রথমত কতটা তারা সফল করতে পারবে? যদিও মধ্যস্থতাকারীর আসলে সেখানে ভূমিকা খুব কম, কারণ যারা যুদ্ধ করছে, যারা সংঘাতে আছে, তাদেরই আসলে সমঝোতার বিষয়টি অনেক বড়। কিন্তু এর পাশাপাশি যেহেতু অর্থনৈতিকভাবে তো পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি, যেহেতু এই যুদ্ধের ফলে জ্বালানি সংকট সারা বিশ্বের সাথেই তো আসলে সম্পৃক্ত। আপনি আসলে এখানে কতটা তাদের ভূমিকা খুব জোরালোভাবে দেখেন, নাকি খুব সাধারণ একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে বিশ্ববাসীকে তারা শুধু দেখাচ্ছে যে হ্যাঁ আমরা একটি কথা বলার জন্য একটি জায়গা তৈরি করেছি? আমি পাকিস্তানের সঙ্গে ধরেন ইরান এবং যুক্তরাষ্ট্র দুটো দেশেরই কম বেশি ভালো সম্পর্ক আছে, খুব বেশি ভালো সম্পর্ক নাই, বাট মোটামুটি কার্যকর একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে প্লাস পয়েন্ট হলো যে পাকিস্তানের সঙ্গে একদিকে চীনের সম্পর্ক খুব ভালো, অন্যদিকে সৌদি আরব এবং অপরাপর যে সমস্ত আরব দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। সুতরাং পাকিস্তান এখানে এসেছে যে খুব একটা যে নিজের উদ্যোগে সেরকম না, ইটস বাই চয়েস। কারণ অন্য কোনো দেশের সঙ্গে ইরানের তেমন কোনো যোগাযোগ নাই, মধ্যস্থতার জন্য সেই জন্য পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে। এবং বেছে নেওয়া হয়েছে একদিক থেকে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে, অন্য দিক থেকে যেগুলো বললাম চীন এবং সৌদি আরব তারা বেছে নিয়েছে। এখন পাকিস্তানের নিজের অর্থনৈতিক অবস্থা যাই হোক, মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, কারণ সে আলোচনার কোনো অংশ না, আলোচনায় সে অংশ নিচ্ছে না। কেবলমাত্র যদি যেমন এখন যদি আপনার দুই পক্ষ যেটুকু তারা একমত হয়েছিল বা যে সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে যদি ড্রাফট আদান প্রদান করতে হয়, সেই কাজটুকু পাকিস্তান করবে এখানে। কিন্তু বাকি কাজ যারা যে দুটো দেশ আপনার মেডিয়েটর, এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটি বিষয় দেখছি গণমাধ্যমে গত দুদিন ধরে আসছে যে এটি করে পাকিস্তান খুব ডিপ্লোম্যাটিক গেইন করেছে। এটি কি আসলে কতটুকু সত্য? অবশ্যই একটা প্রোফাইল তো যথেষ্ট উঁচু হবে এই পাকিস্তান এই প্রসেসের মধ্যে ইনভলভ হওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা যদি সফল হয়, আমার ধারণা পাকিস্তানের লিডারশিপ তারা হয়তো বা ইন্টারন্যাশনাল রিওয়ার্ডেডও হইতে পারে। আপনার কাছে কি মনে হয় ইলিয়াস খান, যে পাকিস্তানের মধ্যস্থতা, আমরা তো আসলে নিজেরাও আসলে সেভাবেই বলছিলাম যে তেমন তো কিছু করবার নেই, কিন্তু পাকিস্তান নিজেও যেখানে হচ্ছে একটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত আছে, সেখানে আসলে কতটুকু এই জায়গাতে সে শান্তি ফিরিয়ে আনতে পারবে? আশা করতে তো বাধা নেই। বাট পাকিস্তান এবং আফগানিস্তান যে যুদ্ধটি হচ্ছে, যদিও এখন একদম এই ইরান আমেরিকা যুদ্ধের কারণে কিন্তু সেই যুদ্ধের কোনো খবর জানি না আমরা। আরেকটি যুদ্ধও কিন্তু থেমে গেছে, যেমন মিস্টার ট্রাম্প তিনি কিন্তু কিউবায় মনে এতদিনে হামলা করতেন যদি এই যুদ্ধটি না হতো। তিনি কিন্তু আগে বলেছেন, কিউবাকে একটি শিক্ষা দেবেন। তো পাকিস্তান যে কাজটি করছে, একটু যেন মাহফুজুর রহমান খুব চমৎকার করে বলেছেন, এটি খুব একটা আশ্চর্য দিক। ধরুন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, ইভেন রাশিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো সব কিছু মিলে, এবং এই যুদ্ধে তো আমরা পর্দার অন্তরালে দুটি বড় দেশ আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা যে একজন কূটনীতিক আমাদের সঙ্গে সবাই জানেন এটা, চীন এবং রাশিয়া। এবং সেটি কিন্তু অল্প বিস্তর গণমাধ্যমে এসছে যে টার্গেটগুলো যে ঠিক করা হচ্ছে সেটি কিন্তু রাশিয়া ঠিক করে দিচ্ছে কোথায় কোথায় আছে কি, এবং যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, অনেক অস্ত্র, যেমন নিশ্চয়ই আপনার মনে আছে গত বছর কিন্তু ভারতের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, সেটাই বড় ধরনের যুদ্ধ ছিল, বাট সময়টা কম ছিল। এই যুদ্ধের পরে চীন থেকে প্রচুর অস্ত্র পেয়েছে ইরান। এবং আপনি নিশ্চয়ই একটু পেছনে যাই, ভারত পাকিস্তান একটি যুদ্ধ হয়েছিল, 6 দিনের যুদ্ধ বোধহয়। সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান খুব সফল হয়েছিল।
এবং পাকিস্তানের যে সফলতা, মানে অনেকগুলো বিমান ফেলে দিয়েছিল ইন্ডিয়ার, সেখানে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটি ছিল চীনের। এরপর কিন্তু চীনের ওই অস্ত্রের দাম সারা বিশ্বব্যাপী বেড়ে গেছে। এবং ইরানের ক্ষেত্রেও চীন এমনও হতে পারে, যদি আমি জানি এটা বলা ঠিক হবে কিনা, তারা কিছু অস্ত্র পরীক্ষাও করছে যে আমাদের অস্ত্রের সক্ষমতা কেমন আছে। এটিও আমরা আসলে বিবিসিতে দেখছিলাম, বিবিসি বাংলায় কিছুক্ষণ আগেও আসলে এটা বলেছে যে ইরানকে এখন সরাসরিভাবে, এর আগে তো আমরা গণমাধ্যমগুলোতে বা আন্তর্জাতিক মাধ্যমগুলো বলছিল যে তারা পরামর্শ দিয়ে, তারা হচ্ছে টেকনোলজি দিয়ে, ড্রোন দিয়ে, যেটি বারবারই বলা হচ্ছে যে ইরানকে সহযোগিতা করছে। এবার তারা সরাসরি একেবারে অস্ত্র দিয়ে হচ্ছে ইরানকে সহযোগিতা করছে। আপনি এটা তো আমাদের একদম এটি বুঝতে আমাদের কিন্তু রকেট সায়েন্সের মতো বিষয় না। এটা ধরুন ইরানের মতো একটি দেশ, যে দুর্বৃত্ত দেশ একটি ইসরায়েল, এবং এতদিন যারা একক দাবিদার ছিল যে বিশ্বের সুপার পাওয়ার, যদিও ইরান আমেরিকা যুদ্ধের পর এটি কিন্তু থাকবে না, আমরা আশা করতে চাই, সেই দুটি শক্তির বিরুদ্ধে লড়ছে। এই যে 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে যুদ্ধ, এরপর ইরান কিন্তু ধ্বংস করা যায় না। আমাদের কিন্তু মনে হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে হয়তো ইরান ধ্বংস হয়ে যাবে, বাট এই মার্কিনরাও ভেবেছিল তাই, যেমন রাশিয়া ভেবেছিল ইউক্রেন দখল করে যে আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে কিয়েভে চলে যাবো, পুরো দেশ দখল করবো, সেটা কিন্তু তারা পাননি। একই অবস্থায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প, এগুলো হচ্ছে কি বলা যায় যে যুদ্ধে এমন একটা অবস্থা, তার কোনো মাথা ঠিক নেই আসলে, কখন কি বলতে হবে না বলতে হবে। তিনি শুধু এই যে একটু আগে যে বলেছেন, আপনি বললেন যে যুদ্ধে আমরা বিজয়ী হয়ে গেছি, তা তুমি আবার আলোচনা করছো কারণ যুদ্ধে তুমি বিজয়ী হয়ে গেছো, আমি যদি একজনকে মারতে চাই, মেরে ফেললাম, শেষ, এরপর তো সালিশ ব্যবস্থায় কিছু নাই। তুমি যদি যুদ্ধে বিজয়ী হয়ে যাও তাহলে প্রশ্ন কেন, তাই না? তারপর বলছে যে হরমুজ আমরা গায়ের জোরে আমরা দখল করবো, বহুদিন থেকে বলছে। এবং তাদের যে সবচেয়ে বড় নৌবহর, সেটি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে ইরান দ্বারা, যে কথাটা আমি বলছিলাম। তা আমি মনে করি পাকিস্তান এখানে একটি নিঃসন্দেহে একটি ভালো ভূমিকা পালন করছে। এবং যেন মাহফুজুর রহমান যেটি বললেন যে এটি যদি তারা সফল হয় তাহলে কিন্তু এটা বিরাট অর্জন। কারণ সাম্প্রতিক কালে এত বড় যুদ্ধ কিন্তু আমরা দেখি না। ধরুন প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, বাট সেই যুদ্ধটা কিন্তু এত ব্যাপক না এখানে যেরকম হচ্ছে। তা আমরা আশা করতে চাই পাকিস্তান সফল হোক, এবং সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষের সফল হবে, এই অর্থে যে তারা সবাই সুফল ভোগ করবে। যে তেলের কারণে নানা সংকট সৃষ্টি হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে বা গেছে অলরেডি অনেক জায়গায়, এটি থেকে মানুষ মুক্তি পাবে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে কথাগুলো বারবারই বলা হতো যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, আপনি যদিও নিজেও বলেছে যে নাম বলতে চান না, তার মানে আসলে জিনিসটা হচ্ছে নাম বলে দাও যে সৌদি আরব এবং সেটা, হ্যাঁ, আমরা নিজেরাও সব সৌদি আরব এবং ইউএই, তারা আসলে যদি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরে আসে বা বিরতি মেনে নেয়, তাহলে তো এক ধরনের তাদেরও পরাজয় বলা যায়। কারণ তারা তো চেয়েছে এই যুদ্ধটা হোক। তখন মধ্যপ্রাচ্যের আসলে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক, এই যে ত্রিমুখী নানা ধরনের যে সম্পর্ক এবং অর্থনৈতিক জায়গাগুলো বিশ্বের 3টে সুপার পাওয়ার আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া। আমি যদি খুব বেশি বলা না হয়, নিশ্চয়ই যারা বিজ্ঞ আলোচক আছে তারা বলবেন, এরপর কিন্তু 4টা সুপার পাওয়ার হবে ইরান সহ। এবং আপনি দেখবেন যে পুরো যে আরব ভূমি, যারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছিল, যেমন আজ কিন্তু পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়েছে, কারণ তারা আমেরিকার উপর ভরসা করতে পারছে না। আমি যে কথা একটু আগে বলেছি যে ওয়েস্টার্ন মিডিয়া সব খবর দেয় না, এই যে পুরো আরব ভূমিতে যে মার্কিন বেসগুলো ছিল সেটি কিন্তু কার্যত ধ্বংস হয়ে গেছে সব, সেখান থেকে কিন্তু কোনো অপারেশন আর চালানো সম্ভব নয়। যেমন এই যুদ্ধেও আপনি দেখেছেন যে সাউথ কোরিয়া থেকে বিমান নিয়ে তারপর যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের যে বিমানগুলো ছিল এইসব ঘাঁটিতে, এইসব বেইজে, সেগুলো কিন্তু সে বেইজ থেকে অপারেশন করার সুযোগ নেই। সুতরাং আপনি যে বলছেন, বাট অস্ত্রের বিক্রি বাড়বে, কারণ এই যে এবং আমরা দেখেছি গত মাসে সৌদি আরব বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে অস্ত্রও কিনেছে, আরও কিনবে, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তারা আর ভরসা রাখবে না, তাদের নিরাপত্তা দিতে পারেনি। ধরুন ইরান তো সব জায়গায় ক্ষেপণাস্ত্র মেরেছে, এবং ইরানে এটি সুবিধা হচ্ছে মার্কিন যে মেইনল্যান্ড, সেখানে তো আসলে ক্ষেপণাস্ত্র করা একটু কঠিন, অনেক দূরে। বাট আমি জানি এটি সত্য কিনা, আমরা শুনেছি যখন মার্কিন যুক্তরাষ্ট্র বেসগুলো করে, ইরানের মতো দেশগুলো যারা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী, তারা কিন্তু বাধা দেয় না, কারণ তোমরা কাছে আসো তারপর তোমাদের উপর মারবো, এরকম একটা কথা চিন্তা করছে। এবং সেটি কিন্তু কার্যত প্রমাণিত হয়েছে।
সবগুলো বেজে মেরেছে। ইভেন মার্কিন সৈন্যরা যেসব বেজ ছেড়ে যেসব হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে সেসব হোটেলে সেখানেও কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এবং কিন্তু বাসা বাড়িতে পর্যন্ত তারা আশ্রয় নিতে পারেনি, কারণ প্রত্যেকটি জায়গা চিহ্নিত করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সুতরাং এই ইয়ের পর আরবদের কি বলে সচেতন হওয়ার সময় কিন্তু এসেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্নেল জহুরুল হাসান, পাচ্ছে না। আরবদের সচেতন হওয়ার কথা আমরা বলছি, আপনি আসলে দেখেন কিনা যে আসলে কি তারা সচেতন হবে এই ঘটনাগুলোর পর? এই প্রশ্ন কি আমাকে? আপনিও উত্তর দিতে পারেন মাহফুজুর রহমান। না, আমি কিন্তু জিনিসটা অনেক জটিল দেখছি। আমরা যত সহজে মনে করছি সেরকম সহজ কোনো কিছুই হবে না। যেমন ইরানের 10 দফা যে দাবিনামার কথা বলা হয়েছে, এটা তারা যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে, কিন্তু এটা পাবলিক করে নাই। আমাদের এন্টায়ারলি এটা আমাদের অনুমান, মিডিয়া এটা আপনার তৈরি করেছে যে কোন 10টা দাবি নিয়ে কিভাবে তারা আলাপ আলোচনা করছে। আমার ধারণা যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি যতগুলোই থাকুক, বা 10টা থাকুক বা যাই থাকুক, যুক্তরাষ্ট্রের তরফ থেকে কেবলমাত্র যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু করে দেওয়া, এইটুকুই তাদের এজেন্ডার মধ্যে থাকবে। অন্য কোনো বিষয়ে সম্ভবত তারা এখন কোনো সিদ্ধান্তই দেবে না। কিন্তু যদি এই ইসলামাবাদ বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এরপরে আলাপ আলোচনা চালিয়ে যাবে, আমার মনে হয় সেটুকুই আমাদেরকে গ্রহণ করে আপনার সন্তুষ্ট কাছে কি হতে মনে হয় হবে। এই আলাপটি তো আসলে প্রথমত তারা করতে চায়নি, তারপরে কারণ মার্কিন প্রতিনিধি এসেই বলেছে তারা বেশিক্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখলাম তারা লাঞ্চ করলো, এখন ডিনার শেষ করলো, করার পরে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। সামনের দিনে কি আসলে আলোচনা দীর্ঘায়িত হবে আপনার কাছে মনে হয়, নাকি আজকের মধ্যেই কোনো একটা হয়তো বক্তব্য শেষ করে দিতে পারে তারা? না না না, আলোচনা আরো চলবে, কিন্তু এগুলো হলো একটা ইঙ্গিত যে ইরানের যাতে আপনার আশা খুব বেশি না থাকে। এবং ওই জরুরি যেটা বললাম, যুক্তরাষ্ট্রের জন্য জরুরি হলো এক ধরনের স্থিতাবস্থা চলে আসা, অর্থাৎ হরমুজ প্রণালী চালু হয়ে গেলেই যুক্তরাষ্ট্র মনে করবে যে এর আগে তো তার বিজয় হয়ে গেছে। এমনকি ইরানের সমস্ত কিছু, মানে রাজনৈতিকভাবে সমস্ত কিছু ঠিক থাকার পরও আপনি যেহেতু হরমুজ প্রণালীর প্রসঙ্গটি টানছেন, জি। যদিও আপনি বলছেন যে এটি হয়তো মিডিয়ার তৈরি, অথবা ধারণা করা যায় যে এই যুদ্ধের যেসব প্রেক্ষাপট বিবেচনা করে যে এই সম্ভাব্য বিষয় নিয়ে হয়তো ইরান আলোচনা করছে, সেখানে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ থাকবে এরকম দাবিও আসলে নিয়ে হয়তো আলোচনা হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু চায় যে তারা হচ্ছে সেটি নিয়ন্ত্রণ করবে, এই জায়গায় এক ধরনের না না, মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তারা নিয়ন্ত্রণ করবে, তাদের সে অধিকারই নেই, তারা তো সেটা করতে পারবে না আসলে। কিন্তু ট্রাম্প তো বলেছে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু জাহাজ চলবে, তারাই তেল নিবে, তারাই অন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তেল নিতে হবে অন্য দেশকে, তার বক্তব্য অনুযায়ী। প্রথমত সেটা আসলে এই নিয়ন্ত্রণের দায়ভারটা আসবে কিনা, এই নিয়ন্ত্রণ আবারও ইরানের কাছে আসবে কিনা, সেটি জানার পাশাপাশি আমাদের অতিথির বোধহয় আপনার কাছে একটা প্রশ্ন। না, আমি জানতে চাই, আপনি যেন মাহফুজুর রহমান, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, হরমুজ প্রণালী যদি ইরান কি বলে অপারেট করতে পারে, ইরানের কাছে যদি আসে, তাহলে যে তারা টোল ধরার কথা যে বলছে সেটি কি আসলে ধরা সম্ভব, বা এটি হলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে কিনা? বিশ্ববাজারে তেলের দাম অবশ্যই বাড়বে, কিন্তু তার চাইতেও অনেক বড় একটা শঙ্কা, যেটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এখনই অ্যাড্রেস করা উচিত। এবং বাংলাদেশের উচিত প্রধানত চীন এবং অন্যান্য চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যে যুদ্ধের কোনো পক্ষ আমরা না, কিন্তু এখন যদি জাহাজ যেগুলো অতিক্রম করবে সেগুলোর উপর যদি লেভি আরোপ করা হয়, তো লেভি তো আমাদেরকে দিতে হবে। আমরা যুদ্ধের কোনো পক্ষ না হয়ে এই যুদ্ধের ক্ষতিপূরণের দায় আমরা নিব কি জন্য? যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যুদ্ধের একটা পক্ষ হলো ইরান, তো এদের কারোরই কোনো দায় থাকবে না, আর্থিক দায় পুরোটা বাংলাদেশের মতো দেশের উপর এসে পড়বে, এইটা তো অনুচিত। সুতরাং এই নিয়ে ওই ইসলামাবাদ বৈঠকে যাই সিদ্ধান্ত হয় তার আগেই আমাদের কণ্ঠটা সোচ্চার হওয়া উচিত। মেজবুল আজম, আপনিও এই বিষয়ে কি মনে করেন যে আমাদের এখনই বিভিন্ন দেশের সাথে বিষয়গুলো, জ্বালানি সংকটের কারণে তো আমরা জানি যে সরকার বিভিন্ন বিকল্প খুঁজছে, তার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত কিনা, বা আমাদের কূটনৈতিক অবস্থানটা আসলে কেমন থাকা দরকার? জি, ডেফিনেটলি এই বিষয়টাতে বাংলাদেশের একটা জোরালো কূটনৈতিক অবস্থান থাকতে হবে। কারণ হচ্ছে যে টোল আদায়ের যে
বিষয়টি, আপনি দেখবেন যে ট্রাম্পের গত এক সপ্তাহের আগের একটা ওনার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট আছে, ওটা যদি পড়েন আপনি দেখবেন যে উনি হরমুজ প্রণয় খুলে যাচ্ছে এবং ইরান যে এখান থেকে টোল আদায় করবে সেই বিষয়ে ট্রাম্পের কোনো আপত্তি নাই, তার ওই পোস্ট থেকে বোঝা যাচ্ছে। এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে এখান থেকে একটা বিগ ইকোনমি হবে এটা, এবং বিগ অ্যামাউন্ট অফ ফাইন্যান্স দিয়ে তিনি তার রিকনস্ট্রাকশন সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবে ইরান, এরকম একটা ইঙ্গিত কিন্তু ট্রাম্পের ওই পোস্টের মধ্যে আছে। এদিকে অন্যদিকে ইরানের দিকে খেয়াল করলে আমরা দেখবেন আপনি যে ইরানের পার্লামেন্টে কিন্তু এই হরমুজ প্রণালী এখন তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, কার উপর কি কি শর্তে তারা টোল আদায় করবে সেই বিষয়ে একটা ইরানের পার্লামেন্টে একটা আইন কিন্তু অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারতেছি, ইরানের গণমাধ্যম গুলো এই খবরটা প্রকাশ করেছে। তো সেটার উপর ডিপেন্ড করবে আসলে টোলটা ঠিক কাদের উপর এবং কিভাবে আরোপ করবে আর কি। তো আমার সহ আলোচক যেটা বললেন যে বাংলাদেশের এই মুহূর্তে এটা নিয়ে কাজ করা উচিত, যে আমরা তো যুদ্ধের অংশ না, তো আমরা যেন টোলের সম্মুখীন না হই, আমাদের উপর যেন আরোপ করা না হয়, এটার জন্য অবশ্যই বাংলাদেশের একটা ডিপ্লোম্যাটিক একটা প্রচেষ্টা জোরদার করা উচিত এই পরিবর্তিত প্রেক্ষাপটে। আর আরেকটা জিনিস বলবো যে এখানে যে স্ট্র্যাটেজিক ডেডলক যেটা তৈরি হয়েছে, আমি যেটা বলছিলাম, স্ট্র্যাটেজিক ডেডলক যখন তৈরি হয় তখন কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে কিন্তু যুদ্ধ শেষ হয়। তো এই আলোচনাটাতে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি দুটো পয়েন্টে। একটা হচ্ছে ট্রাম্পের দাবিটা হচ্ছে যে কোনো ভাবে যদি হরমুজ প্রণালীকে ওপেন করে দেয়া যায় এবং সবাই যদি এদিক দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা ট্রাম্প এটাকে নিজের বিজয় হিসাবে তিনি এটা ধরে নেবেন এবং সেটা ইরানের নিয়ন্ত্রণে থাক বা না থাক। ইরানের নিয়ন্ত্রণে তো অবশ্যই আছে, নিয়ন্ত্রণ আরো বেশি শক্তিশালী হচ্ছে। আর ইরানের দিক থেকে যে বিষয়টা, ইরানের যে ব্যাপক পরিমাণ যে ডিস্ট্রাকশন যেটা হয়েছে, ব্যাপক পরিমাণে যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে ইরানের, এই ক্ষয়ক্ষতি তাকে রিবিল্ড করার জন্য তার বিপুল পরিমাণ তার অর্থনৈতিক সহায়তার দরকার। সেই ক্ষেত্রে যেটা বিভিন্ন গণমাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে ইরানের এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তার স্যাংশন গুলো থেকে ইরানকে রিলিজ করতে হবে এবং ইরানের যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যেটা বাজেয়াপ্ত অবস্থায় রয়েছে, আটকানো আছে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আটকায় দেওয়া হয়েছে, সেইটা ছাড় করতে তারা চাচ্ছে। তো এই দুইটা পয়েন্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এরকম একটা অনুমান আমরা করতে পারি যে দুই পক্ষই আসলে যে কোনো ভাবেই হোক চাচ্ছে যে এই যুদ্ধটা সিজফায়ারটা কার্যকর হোক এবং এই আলোচনাটা সাকসেসফুল হোক। সেই পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে একটা পজিটিভ একটা দিকে এই আলোচনাটা অগ্রসর হবে। নিশ্চয়ই আলোচনা চলবে, তবে একটি বিরতির পর কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুগলুল হাসান আপনার কাছেই হয়তো এরপরে বিরতির পর আসবো, কারণ ট্রাম্প বারবারই বলছে যে পাকিস্তানের সাথে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানের উপর তারা হামলা চালাবে, অর্থাৎ হামলার প্রস্তুতিও এরই মধ্যে তারা নিয়ে রেখেছে। ফিরবো আমরা তখন আসলে কি হতে যাচ্ছে। দর্শক, ৭১ জার্নালে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবার যুক্ত হবেন। অবিশ্বাস্য অফার, ১০০০ গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত ৫৭০ সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। হৃদয় ছোঁয়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথ চলা, কাছে আসার উষ্ণতায়, ভালোবাসা আর বিশ্বাসে সবার আস্থা ফ্রেশ। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। সমতল থেকে পাহাড়ে, গ্রাম থেকে শহরে, সারা বাংলার প্রতিটি ঘরে খুশি ছড়িয়েছে ফ্রেশ। ফ্রেশ খুশি ছড়াই প্রতি ঘরে। প্রতিদিনের যত্ন আর ভালোবাসা নিয়ে আমাদের জীবন। বাড়ন্ত বয়সে পুষ্টির চাহিদা আর দিনের শুরুর এনার্জি আছে ফ্রেশ সুজি, ফাইবার, ক্যালসিয়াম আর আয়রন সমৃদ্ধ। হয়ে যাক উৎসবের আনন্দে দারুণ স্বাদের ভাগাভাগি। ফ্রেশ সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি।
দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ চ্যানেলে। আমরা আলোচনা আসলে করছিলাম ইরান মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যুদ্ধবিরতির পর যে আলোচনা চলছে, যে আলোচনায় সবাই আশা করছে, পুরো বিশ্ববাসী আশা করছে যে যুদ্ধবিরতির হয়তো আনুষ্ঠানিক কোনো দিক নির্দেশনা আসবে বা হয়তো সমাপ্তির কোনো ঘটনা ঘটবে। কিন্তু এরই মাঝে নানা রকম খবরাখবরের ভিড়ে যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর দিকে এগিয়েছে। এরই মধ্যে বারবারই হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে ইসরায়েল লেবাননে হামলা করেছে, লেবাননকে বলা হচ্ছে যে ইরানের মিত্র দেশ। এরই মধ্যে ইরান কথাও বলেছে এই আলোচনা শুরুর আগে যে এই হামলাগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ শুধুই যে আলোচনার মধ্যে এই যুদ্ধের পুরো প্রক্রিয়াটি আছে, বিষয়টা তেমন নয়, তার পাশাপাশি অনেক কিছুই আসলে এখানে যুক্ত। ইলিয়াস খান, আপনার কাছে যেটি জানতে চাই যে লেবাননে যে হামলা করেছে ইসরায়েল, এর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আলোচনা এবং আরেকদিকে যুদ্ধের আরেকটি অংশ ইরানের মিত্রদের উপর এক ধরনের আক্রমণ, এটি আসলে কিভাবে দেখছেন? আসলে ইসরায়েল তো চায় যে যুদ্ধটি বন্ধ না হোক। ইসরায়েল এবং দুই আরব দেশ, আমি যেটি একটু আগে বলেছি, তারা চায় যুদ্ধ শেষ না হবে। এই যে ট্রাম্প সাহেব এই যুদ্ধে জড়িয়েছেন, এটি কিন্তু ইসরায়েলের প্ররোচনা, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে সৌদি আরবের যিনি যুবরাজ রয়েছেন MBS, তিনি কিন্তু ট্রাম্প সাহেবকে বলেছেন, নিশ্চয়ই আপনি গণমাধ্যমে সেই খবরটি দেখেছেন, যাতে ইরানে অ্যাটাক করে। তো ইসরায়েল তো চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে না বলেই, যেমন ইসরায়েল যে সিরিয়া যে সরকারটি এখন আছে, আপনি জানেন, এরা কিন্তু সিরিয়ার একটি আগে যে আসাদ সরকার ছিল, তারা কিন্তু ইরানের পক্ষে ছিল সবসময়। বাট এখন যিনি সরকার প্রধান আছেন বা রাষ্ট্রপ্রধান আছেন, তাকে বলা হয় যে ইসরায়েল তাকে বসিয়েছে। তো ইরানের যে প্রক্সি ফোর্সগুলো, যেমন হুথি, তারপরে লেবাননে যারা আছে হিজবুল্লাহ, তারপরে ইরাকে গোষ্ঠী আছে, সবাইকে ইসরায়েল শেষ করে দিতে চাই, এটি তাদের প্ল্যান। এবং এখন তো জানি যে লেবাননের সাথে নর্থ ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বাফার ল্যান্ড করতে চায়, মানে কোনো দেশের না এরকম, যেহেতু কারণ আমরা প্রতিদিনই কিন্তু দেখি, প্রায় দেখি আমরা যে উত্তর ইসরায়েলে কিন্তু হিজবুল্লাহরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, এগুলো নিবৃত করতে যাচ্ছে। বাট তাদের আলটিমেট টার্গেট হচ্ছে, এবং তাদের তো কোনো নীতি নৈতিকতা মানবিকতা কোনো কিছু নেই। আপনি জানেন যে গাজার কি অবস্থা করেছে, এবং বিশ্ব বিবেক সেখানে কিন্তু চুপ ছিল। আমাদের মতো কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছাড়া, এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত কথা বলে, মানবাধিকারের কথা বলে, দিন কত অধিকাংশ সংগঠনই, কিন্তু এই হামলায় যে শিশু মারা গেছে, যেমন অর্ধেকের বেশি শিশু এবং নারী কিন্তু সেখানে মারা গেছে। এবং গাজার যে অবস্থা করেছে, সেটি কিন্তু 100 বছরও সে পূর্বের অবস্থায় গাজা আর ফিরে আসবে না। কিন্তু সারা বিশ্বের বিবেক কেউ কিন্তু বিবেকের নাড়া দেয়নি। ইসরায়েল এটি চালায়, তাদের একটি বদ্ধমূল ধারণা হচ্ছে যে যুদ্ধ ছাড়া তারা টিকে থাকতে পারবে না। আসলেও কিন্তু পারবে না। সে কারণে তারা সবসময় যুদ্ধ উন্মাদনায় ভোগে। তারা কি বলে যে গাজায় আক্রমণ করেছে, এখন লেবাননে এখন না, অনেক আগে থেকেই তারা করছে। ইভেন ইয়েমেনেও কিন্তু তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা আসলে চায় যে তাদের ল্যান্ডটুকু যেটুকু আছে, এবং তাদের তো একটা বৃহত্তর প্ল্যান আছে, বৃহত্তর ইসরায়েল তারা স্বপ্নে কিন্তু দেখে ধর্মগ্রন্থের আলোকে, যদিও সেটি কতটা বাস্তবসম্মত আমি বলতে পারবো না। এইসব লক্ষ্য থেকে তারা অব্যাহতভাবে লেবাননে হামলা করছে, ইয়েমেনে হামলা করেছে, গাজায় করছে, ইরানে করছে, যখন যেখানে মনে করেন যে আমাদের শত্রুপক্ষ আছে সেখানেই তারা করে। ইভেন নিজেরা যদি না পারে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ করেছে। এই জায়গাতে আমি আসতে চাই, যদিও কর্নেল জুগলুল হাসানের কাছে প্রশ্নটি ছিল আমার, যে এই আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলার ফের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আপনার এই উত্তরটি নিয়ে আমি মাহফুজুর রহমানের কাছে প্রশ্ন একটা রাখতে চাই। ধন্যবাদ। তো যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইউএসএ কি করবে আর কি, বা তারা ফ্রেশ অ্যাটাকের হুমকি দিয়েছে। তো ইউএস ফরেন পলিসি হচ্ছে মিলিটারাইজড ফরেন পলিসি, আনলাইক চায়না। যেমন চায়নার যেটা হচ্ছে সফট স্ট্র্যাটেজি, তারা ইকোনমিক এবং অন্যান্য টাইজের মাধ্যমে একটা দেশকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। সেখানে ইউএসএ হচ্ছে যে আপনি কোনো কিছু না হলেই আপনি ধরেন যে মিলিটারি মিনসে তারা যায়, এবং তাদের সারা বিশ্বে তো 81 মিলিটারি বেস বা মিলিটারি আপনার লোকেশন আছে।
তো যেটা হচ্ছে যে এখানে তারা যে থ্রেটটা দিয়েছে, যদি ফেল করে তাহলে সেন্টকম, তাদের সেন্ট্রাল মিলিটারি কমান্ড যেটা বলে, তারা বলেছে তারা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসের জন্য রিনিউড অ্যাটাক করবে। হরমুজ স্ট্রেইটকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা ডিসএঙ্গেজ বা ইনডিরেক্ট অ্যাটাকের সাথে সাথে তার ডিরেক্ট ফর্ম অফ মিনসও নিতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে তারা যেটা চাচ্ছে যে ইরান তার বর্ষতা বা তার যে টার্মস গুলো সেগুলো যদি মেনে না নেয়, তাহলে হয়তো বা তারা গ্রাউন্ড ট্রুপসের একটা থ্রেট সাবস্টেন্স দেখাচ্ছে। এবং যদি গ্রাউন্ড ট্রুপসের এখানে ল্যান্ড করে এবং মিলিটারি একটা কনফ্লিক্টে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ যতই তাদের সেই থ্রেট বা শক্তি প্রদর্শন করুক, সেক্ষেত্রে কিন্তু এখানে ওই ভিক্টি পাওয়াটা তার জন্য ডিফিকাল্ট হবে, যেটা আমি আগেই বলেছি। এবং এটা একটা ওই নন স্টেট অ্যাক্টর বা যেগুলো বললেন আর কি আমার সহবক্তা, হামাস বা হুতি, এদের মাধ্যমে এটা একটা প্রোটেক্টেড ওয়ারে চলে যাবে। এবং সবচেয়ে বেশি ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের, আমাদের মতো জ্বালানি সংকটের কারণে। এবং ধরেন যে যেহেতু তেল হচ্ছে মেন সোর্স অফ পাওয়ার, তো ডমিনো এফেক্ট যেটা বলে, তেলের কারণে আপনি ধরেন যে আপনার সবকিছু ক্ষতিগ্রস্ত হবে, পরিবহন, প্রোডাকশন, এভরিথিং। তো সবগুলো সেক্টর যদি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়, তো একটা সময় ডমিনো এফেক্ট, যেটা ওই যে ছোটবেলায় আমরা দেখেছি যে সিগারেটের প্যাকেট একটা আরেকটা পাশাপাশি সাজিয়ে একটা ফল করলে বাকি সবগুলো ফল করে। তো এখানেও যদি সেই ধরনের একটা ইম্প্যাক্ট হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ধরনের একটা ইকোনমিক ক্রাইসিস হয়েছিল, সারা বিশ্ব সেই ধরনের ক্রাইসিসে যেতে পারে। একটা ক্রাইসিস তৈরি হতে পারে বলে আপনার কাছে মনে হয়। মাহফুজুর রহমান, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আমরা তো যেসব দেশ আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা এই যুদ্ধের কারণে, আমরা সবাই আসলে দোয়া করছি যে যেভাবেই হোক আলোচনা যেন সফল হয়। এখন আলোচনা আমরা ধরে নেই যে সফল হলো, অর্থাৎ যুদ্ধবিরতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি কোনো ধরনের সমঝোতা হয়, সেখানে আপনার দৃষ্টিতে কি মনে হয়, হামলা এবং একই সাথে যুদ্ধ কি ইসরায়েল এককভাবে চালাবে ইরানের সাথে, না তারাও মেনে নেবে? না, অবশ্যই যুক্তরাষ্ট্র এবং ইরানের ইসলামাবাদের বৈঠকে যাই সিদ্ধান্ত হয়, এটা অনুমান করা যায় যে ইসরায়েল সেটা মেনে নেবে। এখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যা কথা বলার তা বলবে, মেনে নেবে। কিন্তু লেবানন ফ্রন্টটা হয়তো বা ভিন্ন, সেটা ইউএসএ আলাদাভাবে মেডিয়েট করার চেষ্টা করছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে আলাপ আলোচনা করার জন্য, এবং সেটা ওরা চেষ্টা করবে হিজবুল্লাহ গ্রুপকে বাদ দিয়ে লেবাননি সরকারের সঙ্গে সেই আলোচনাটা যাতে করা যায়। সেটা কি আসলে আদৌ সম্ভব কিনা, হিজবুল্লাহকে বাদ দিয়ে আসলে সরকারের সাথে আলোচনা, এবং তখন হিজবুল্লাহও মানবে কিনা? না, লেবানন সরকারের উপরও আপনার হিজবুল্লাহর আধিপত্য রয়েছে, সুতরাং যদি ইস্যুগুলি কাভার্ড হয় তাহলে হয়তো তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা তো অন্যত্র রয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখানে যে কোনো ধরনের সমাধানই হোক না কেন, আপনার অন্যান্য যে সমস্ত আরব দেশ আছে তাদেরকেও তো সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ, তো এমন কোন চুক্তি যদি হয়, এমন কোন সমঝোতা যদি এটিও হয়, আসলে আলোচনার বিষয় যে যদি যুদ্ধবিরতি হয়ে যায় শেষ পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র যে দেশগুলো এই যুদ্ধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, তারাও নিশ্চয়ই এক ধরনের অবস্থানে তখন চলে যাবে। হ্যাঁ, কারণ প্রতিবেশী দেশ তাদের ইরানের সঙ্গে তো চলতে হবে, চলতে গেলে সেইখানে একটা নতুন সমীকরণ তৈরি করতে হবে। এক হতে পারে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আর কোন রকম নাক না গলায়, তাহলে হয়তো ইরানের পক্ষে অন্যান্য দেশ নিজেরা আলাপ আলোচনা করে আজকে না হোক কালকে পরশু এক সময় একটা সমঝোতায় আসতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র চলে গেলেও ইসরায়েলের উপস্থিতি তো এখানে এড়ানো যাচ্ছে না। সুতরাং ইসরায়েল যতদিন আছে ততদিন মধ্যপ্রাচ্যে এই সমস্যাটা থেকে যাবে। সো ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা না গেলে আলাপ আলোচনায় এই চূড়ান্ত কোনো সমাধান এখানে আসবে না। আমরা দেখলাম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, সেটি আসলে কি ইঙ্গিত করে? যেটা আমি শুরুতে একবার বলার চেষ্টা করেছিলাম যে এখানে একটা চীনের প্রচ্ছন্ন উপস্থিতি আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটো পক্ষ ছাড়া
বিশ্বে এখন যারা অন্যান্য যে সমস্ত দেশ আপনার বৈশ্বিকভাবে এনগেজড, তার মধ্যে একমাত্র চীনের সঙ্গেই আরব সবগুলো দেশের সঙ্গে প্লাস ইরানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তো সেইখানে যদি চীন একটু এগিয়ে আসে, তাহলে আপনার যেমন ওই সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চীনের উদ্যোগে, একইভাবে মধ্যপ্রাচ্যে একটা শান্তি ফর্মুলা তৈরি করা সম্ভব। সেটি কি আবার মার্কিন যুক্তরাষ্ট্র মানবে? কারণ সাধারণভাবে চীন যদি তো এগিয়ে মানবে না, আসে, কারণ অবশ্যই। সে তো তার শত্রু সবসময় চীনকেই ভাবে। মানবে না, কিন্তু আপনি যদি স্থায়ী সমাধান চান, তাহলে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও রাখতে হবে, ইসরায়েলকেও রাখতে হবে। আমরা যতই অপছন্দ করি, ইসরায়েলকে এখান থেকে এড়ানো যাবে না। মেজবাউল আজম, সেটি হচ্ছে আমরা ইসরায়েলকে বাদ দিয়ে যে আলোচনা হচ্ছে সেটি হয়তো সামনের দিনগুলোতে এর প্রভাব ইসরায়েল অবশ্যই যুদ্ধের মাধ্যমেই দিবে, এটা আমরা কম বেশি বুঝতেই পারি, কারণ তারা যেহেতু হিংসাত্মক একটি জাতি, তারা প্রমাণ করতেই চায় বিষয়টি। কিন্তু যেটি আপনার কাছে জানতে চাই, সেটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে, যারা হচ্ছে ইরানে যুদ্ধ চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে বা বলেছে যে যেন হামলা চালানো হয়, যদি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় যে যুদ্ধ আর সামনে এগোবে না, তখন তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের জন্য কতটা প্রভাবিত করেছে, এটা সুস্পষ্ট তথ্য প্রমাণ এখনো আমাদের কাছে ক্লিয়ার না। এটা সন্দেহ করা হয় যে ভেতর থেকে তারা এই যুদ্ধে তাদের একটা প্রভাব আছে, আবার এটাও মনে করা হয় যে তারা ভেতর থেকে চায়নি যে এই যুদ্ধটা হোক। তো সবকিছু মিলে এখানে যে অয়েল পলিটিক্সটা এখানে কাজ করেছে। আপনি পেট্রো ডলার যে বিষয়টা, আপনি জানেন যে সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেট্রো ডলারের যে চুক্তিটা আছে, এই চুক্তিটার কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে। তো মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সৌদি আরবের কিন্তু এরকম একটা ইচ্ছা ছিল যে চুক্তিটা নবায়ন করা হবে কি হবে না, বা নতুন একটা চিন্তা ভাবনা। কয়েক মাস হলো কিন্তু এই চুক্তিটার মেয়াদ শেষ। তো নতুন একটা চিন্তা ভাবনা সৌদি আরব করছিল, এরকম আপনার সংবাদ মাধ্যমে আমরা এরকম খবরাখবরগুলো পেয়েছি। তো সেটার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট মধ্যপ্রাচ্যে, এই পেট্রো ডলারের সাথে এটা ডিরেক্টলি রিলেটেড। তো অনেকগুলো এরকম বিষয় এটার সাথে আসলে জড়িত আছে। তো এর সাথে যে হরমুজ প্রণালীর বিষয়টা যে কানেক্টেড, মানে যত ধরনের চুক্তি থাক, যদি হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকে এবং কমপ্লিটলি এটা বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে অন্য দেশের সম্পর্কটা এখানে মুখ্য না। এখানে মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে কি হচ্ছে না, কারণ এটা সারা পৃথিবীর এনার্জি ইকোনমি থেকে শুরু করে আমেরিকার সহ অন্যান্য দেশের মুদ্রাস্ফীতির সাথে ডিরেক্টলি রিলেটেড। যার ফলে এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপাতত হরমুজ প্রণালী খুলে দিতে হবে। হরমুজ প্রণালী খুলে দিয়ে স্বাভাবিক চলাচলটা নিশ্চিত করতে হবে, এবং স্বাভাবিক চলাচলটা নিশ্চিত করার পর এইটার উপর নির্ভর করবে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো কিভাবে রিয়াক্ট করবে। তাদের বিভিন্ন ইন্টারেস্ট নিয়ে আলোচনা হবে, পেট্রো ডলারের চুক্তিগুলো নবায়ন হবে কি হবে না, এই বিষয়গুলো সামনের দিনে এই বিষয়গুলো নতুন করে আলোচনায় আসবে। কিন্তু আপাতত এই বিষয়গুলো, এই ইসলামাবাদ নেগোসিয়েশনে এই বিষয়গুলো আপাতত কনসিডারেশনে নাই। এখানে শুধু সিজফায়ারের বিষয়টাই আছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে দুই পক্ষই যে কোনো ভাবে হোক সিজফায়ারটা নিশ্চিত করতে চাচ্ছে। পরবর্তী বিষয়গুলো পরে আলোচনা হবে। কিন্তু ইসরায়েল এখানে একটা ফ্যাক্টর, যেমনটি আমার সহ আলোচক বললেন যে ইসরায়েলকে আসলে প্রত্যেকটা অ্যাক্টরকে হচ্ছে ইনগেজ না করলে যে সেটেলমেন্টটা হবে, এই সেটেলমেন্টটার হচ্ছে আপনার সাস্টেনেবিলিটি কতটা হবে এবং সেটা কতটা 100% কার্যকর হবে কি হবে না, সেটার একটা সন্দেহ কিন্তু থেকেই যায়। যার ফলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে যে কোনো আলোচনায় আপনার হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টরকে এনগেজ করাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে যেহেতু আলোচনা শুধু আজকেই হবে বিষয়টা এমন নয়, সামনের দিনে আলোচনা হয়তো হতেও পারে, আমরা ধারণা করতে পারি, কারণ এখনো পুরোপুরি পরিষ্কার জানা যায়নি যে এই ধরনের বৈঠকগুলো সামনের দিনগুলোতে আর হবে কিনা। তবে আমরা আশা করি যে হয়তো ইসরায়েলকে সাথে নিয়ে আলোচনাটা খুলে পড়ে সামনের দিনে যুদ্ধের গতি প্রকৃতি বোঝা যাবে। আগে কিন্তু কোন গণমাধ্যমে আমার চোখে পানি, খুব ভালো দিক, এটা খুব পজিটিভ অ্যাটিচিউড আমার মনে হচ্ছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এটি করে থাকে, তাহলে বোঝা যায় যে আমরা আসলে একটি সমাধানে তারা পৌঁছতে পারবে দুই দেশ। কারণ এটা গুড জেস্টার যে আমরা আলোচনা চূড়ান্ত হওয়ার আগেই তোমাদের একটা বড় দাবি। এবং ইরান কিন্তু স্যাংশনের কারণে, অর্থনৈতিক সংকটের কারণে অনেক সাফার করছে। আমার কিছু মানুষ আছে পরিচিত, ইরানে থাকেন,
তারা কিন্তু বাস্তব অবস্থা পড়েছেন, বাইরে থেকে আমরা জানতে পারি না। স্যাংশনের কারণে ধরুন তারা ক্যান্সারের ওষুধ আমদানি করতে পারে না বা ক্যান্সারের ওষুধ উৎপাদন করতে পারে না, যে কাঁচামাল লাগে সেগুলো তারা আনতে, এরকম অনেক অসুখের কথা আমরা শুনেছি, তারা এগুলোর ওষুধ বানাতে পারে না। তো এটি যদি যুক্তরাষ্ট্র করে থাকে, বিরাট একটা বিশাল ব্যাপার আমি মনে করি। কারণ দীর্ঘদিন ধরে সেই 79-এর পর থেকেই প্রায় বছর হয়েছে, 40 বহু বছর হয়ে গেছে। আমরা তো জানি যে ইরানে যে বিপ্লব হয়েছে 1979-এ, এরপর থেকেই তো ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তারা স্যাংশন দিয়েছে। এর সাফারিং কিন্তু ইরানি জনগণ দিচ্ছে। তো এটি যদি করে থাকে, ইরানের টাকা তো অনেক দেশে আটকা পড়েছে, জানেন যে ইউএই সব বিভিন্ন দেশে, আরবের বিভিন্ন দেশে। তো এটি যদি ছাড় দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, তো বিশাল ব্যাপার। অবশ্যই অবশ্যই সামনের দিনেও এটি পরিষ্কার করে বোঝা যাবে। জুকরুল হাসান, সেটি হচ্ছে যে আমরা তো অর্থনৈতিক সংকটে তো বা জ্বালানি সংকটে তো আসলে যুদ্ধের কারণে পড়েছি কম বেশি, এটা আমরা নিজেরাও আলোচনা করছিলাম বিভিন্ন সময়। হয়তো সামনের দিনগুলো আলোচনা হবে যুদ্ধ যদি শেষ না হয়। কিন্তু যারা বড় বড় দেশ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আসলে বিশ্ব মোড়ল বলে আমরা আসলে জানি, যারা অর্থনীতিকে পুরোপুরি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন সারা বিশ্বের, সেই সব দেশগুলো তো অর্থনৈতিকভাবে সংকটে পড়ছে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, যেহেতু জ্বালানি তেলের উপরই সবকিছু নির্ভর করে এবং বিশ্বের 1 নাম্বার জ্বালানি এখনো আপনার তেল, গ্যাস, ইউরেনিয়াম এখনো মানে প্রায়োরিটি 1-এ চলে আসেনি। তো এটা আসার পর হয়তো বা এই জ্বালানি নির্ভরতা, মানে তেলের উপর যে নির্ভরতা, সেটা কমবে। তো তেল যখন সরবরাহ এবং এর মূল্য যখন বৃদ্ধি পাবে, তার ওভারঅল ইফেক্ট তো ইকোনমিতে পড়বে, যেটা আমি আগের প্রশ্নে বলেছিলাম, ডমিনো ইফেক্ট। এবং এটা এমন প্রকট হতে পারে, শুধু আমাদের দেশ কেন, একবার জামাল আব্দুল নাসের যখন এটা একবার বন্ধ করেছিল তাদের সেই সুয়েজ ক্যানাল, আপনারা মনে আছে কিনা যে ইউরোপের রাস্তায় তখন বাতি নিভে গিয়েছিল। সো কাজে উন্নত দেশ বলেই যে তেল সরবরাহ এবং তেলের মূল্য বৃদ্ধি পেলে তাদের ইকোনমিতে কোনো ইফেক্ট পড়বে না, সেটা চিন্তা করার কোনো স্কোপ নেই। ইকুয়ালি হয়তোবা দরিদ্র দেশ হিসেবে আমাদের যেহেতু ইকোনমি সাস্টেনেবল না, মানে আমাদের স্ট্রং ইকোনমি না, আমরা হয়তো বেশি এফেক্টেড হব, বাট উন্নত দেশগুলো এফেক্টেড হবে, এখানে কোনো সন্দেহ নেই। অবশ্যই। মাহফুজুর রহমান, শেষের দিকে আসলে আমরা চলে এসেছি, মাত্র 2 মিনিট সময় আমরা পাবো, আপনার যদি কোনো শেষ মন্তব্য থেকে থাকে। প্রথম কথা হলো যে আমরা সবাই ইসলামাবাদ বৈঠকের দিকে তাকিয়ে আছি এবং আশা করছি যে এখান থেকে সারা বিশ্বকে কোনো সুসংবাদ দেওয়া হবে। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় অর্জন হবে যদি দুটো পক্ষ তারা একমত হয় যে তারা আলাপ আলোচনা চালিয়ে যাবে। এবং অনুমান যেটা করি সেটা হলো যে কেবলমাত্র হয়তোবা যুদ্ধ বন্ধ এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হরমুজ প্রণালী চালু করার জন্য যে সমস্ত পদক্ষেপ নিতে হবে, যুক্তরাষ্ট্র হয়তো বা কেবলমাত্র সেইটুকু পদক্ষেপের জন্য এখন সম্মত হবে। কিন্তু যদি বাকি ইরানের অপর দাবিগুলোর জন্য যদি যুক্তরাষ্ট্র সম্মত হয় আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যুদ্ধ ব্যতি রেখে, তাহলে আমি মনে করবো এটা বিশাল বড় অর্জন। নিশ্চয়ই। মেজবুল আলম, শুনতে পাচ্ছেন? মেজবুল আজম, জি জি শুনতে পাচ্ছি। শেষ মন্তব্য যদি শুনি আপনার, আমরা শেষ করব অনুষ্ঠান। জি আচ্ছা, শেষ বক্তব্য যে আমি যেটি বললাম যে স্ট্র্যাটেজিক ডেডলক যেটা তৈরি হয়েছে, এই স্ট্র্যাটেজিক ডেডলক তৈরি হয়েছে অর্থাৎ উভয় পক্ষের সব 2টা পয়েন্ট সামনে। অর্থাৎ আমেরিকা চাচ্ছে যে কোনো ভাবে হোক হরমুজ প্রণালীটা খুলে দিলে আপাতত একটা স্বস্তি, এবং ইরান চাচ্ছে যে তার বাজেয়াপ্ত যে সম্পদ
এবং তার উপর থেকে স্যাংশন গুলো যদি তুলে দেওয়া হয়, এটার জন্য ইরান দীর্ঘ অপেক্ষায় আছে। এই দুইটা পয়েন্টে দুই পক্ষই চাচ্ছে যে আপাতত সিজফায়ারটা কার্যকর হোক। তো আমার ধারণা আলোচনাটা সেদিকেই যাবে এবং বাকি আলোচনাগুলো পরে হবে বলে আমার কাছে মনে আমরা হচ্ছে। আসলে সবাই সেই আশাই রাখতে চাই, যুদ্ধ শেষ হোক, আবারও বিশ্বে শান্তি চলে আসুক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হয়েছেন এবং একসাথে ইলিয়াস খান আপনাকেও সময় করে এসেছেন। দর্শক, এই ছিল আজকের জার্নালে, দেখা হবে আবারও।